নারী সারা বিশ্ব জুড়েই শোষণ ও বৈষম্যের শিকার। এর থেকে যদি মারা যাইতাম তো ভালো হতো। সে হোক নিজের ঘর কিংবা কর্মক্ষেত্র, বছরের মাথায় একটা বাচ্চা, ওই মাথায় একটা বাচ্চা নিয়ে, যে কারণে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ঝুঁকি প্রতিনিয়ত বেড়েই চলেছে। গরিব মানুষ কি করবো, আমাদের তো পয়সার দরকার। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ বা পরিস্থিতিতে নারীরাই হয়ে থাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বর্তমান বিশ্বে মারাত্মক এক আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তন। এই পরিবর্তনে প্রকৃতি যতটা না দায়ী, তারও চেয়ে অনেক বেশি দায়ী মানুষ নিজেই। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চল খুলনা সাতক্ষীরা। জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের ক্ষতির সম্মুখীন এইসব অঞ্চল। বৃদ্ধি পেয়েছে সমুদ্রে পানির স্তর, ঢুকে পড়েছে সমতল ভূমিতে। লবণাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, বেড়েছে মিঠা পানির সংকট। স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকা এখানে ভয়াবহ হুমকির সম্মুখীন, যার প্রধান এবং সবচেয়ে নির্মম শিকারী হচ্ছে এই অঞ্চলের সকল বয়সী নারীরা। আমরা অনেকক্ষণ পানিতে থাকলে, নোনা পানিতে থাকলে যেরকম আমাদের সাধারণত মেন্স 3 দিন থেকে, তখন 3 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়। তখন আমাদের রক্তশূন্যতা হয়ে যেতে হয়। তখন তো মনে করেন যে সবকিছুই তো কেনা খাওয়া, তখন তো সবসময় ফলমূল কিনে খাওয়া রাখা যায় না। আমাদের মতো ছোট ছোট ছেলেপেলেও বিয়ে হচ্ছে, যে আমার সন্তান নোনা পানিতে এই খাওয়া হচ্ছে, তারপরে জ্বরাতে ইনফেকশন হচ্ছে। তাকে তো হচ্ছে মনে করেন আমরা গরিব মানুষ, আমাদের সেটা খরচ করার মতো সামর্থ্য নেই। ওর থেকে আমি মিষ্টি এলাকায় মেয়েটা বিয়ে দিতে পারলে তখন আর এই সমস্যাটা থাকবে না। মনে করেন যে আমার আব্বু নদীতে নোনা পানিতে থেকে, আম্মু নোনা পানিতে থেকে, ছেলেদের ততটা সমস্যা না হলে মেয়েদের সমস্যার ভাগটা বেশি। যখন নোনা পানিতে থাকি তারপরে উঠেও চুলকাইতে চুলকাইতে মনে করেন যে কাপা পুরা লাল হয়ে যায়, তবুও চুলকানো সারে না। মনে করেন যে হচ্ছে আমরা হচ্ছে পানিতে থাকি কতক্ষণ, একটা মানুষ পানিতে থাকতে পারে কতক্ষণ। মনে করেন আমার আম্মুর জ্বর, আমার আব্বু বাসায় নাই, তখন মনে করেন আমার আম্মুর কাজটা আমার করতে হবে। তখন আমার আম্মু 24 ঘন্টা পানিতে থেকে, আমি তো আমার আম্মুর হিসেবে আমি তো 24 ঘন্টা পানিতে থাকতে পারবো না। তখন আমার যখন 24টা ঘন্টা পানিতে থাকা লাগে, তখন তো আমার পুরা শরীরটাই হয়ে যায়। মানে এত অসহ্য লাগে যে হচ্ছে পানির কাজটা ছাড়া যদি অন্য কাজ হইতো তাহলে ভালো হইতো। পুরা গা পা চুলকাবে। তারপরে মানে প্রতিটা এরকম হয় যে প্রতিটা পশমের গোড়া দিয়ে মনে হয় জ্বালা জ্বালা করে এত পরিমাণে, যে এর থেকে যদি মারা যাইতাম তো ভালো হইতো। আগে যে জমিতে হতো ধান এবং নানা ধরনের ফসল, সেই বিস্তীর্ণ ভূমি জুড়ে এখন শুধুই চিংড়ি চাষের ঘের। ইচ্ছে না থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে নারীরা স্বল্প মজুরিতে ঘন্টার পর ঘন্টা কাজ করে থাকে এইসব চিংড়ির ঘেরে। আমার বিয়ে হয়েছে 10 সালে। তার আগে এখানে ধান টান হচ্ছে চাষ হচ্ছিল, কিন্তু ধান হচ্ছিল ভালো। আর হচ্ছে আমার বিয়ের পরে তো আমি এসে দেখলাম এখানে নোনা মাটি, ধুলো, নোনা ধুলো, এই নোনা হওয়ার কারণে আর হচ্ছে সবজি টবজি কিছু হইতো না। আমরা এসে সবাই এমনি সবজি টবজি লাগাইছি, কোপাইয়ে সবজি করেছি। তারপর থেকে আস্তে আস্তে আবার এই যে ওই আমফান, তারপরে ওই ওইসব ঝড় হয়েছিল না, ওইখান থেকে ওই নদী ভাঙনের জল এসে এই নোনা পানি ঢুকে সেখান থেকে এখন আর সবজি তেমন একটা ভালো হচ্ছে না। এই যে চিংড়ি চাষের ঘের হয়েছে,
এখন ওই সুইচ গেট থেকে নোনা পানি নিয়ে চিংড়ি চাষ করতেছে। এখন ইয়েতে আমাদের এই সবজি টবজিও ভালোভাবে হচ্ছে না। কৃষি কাজ তো আমাদের নেই। এখন এই ঘেরে যাই আমরা এই এই হচ্ছে ওই কাজ করি, দিনমজুর কাজ, নোনা পানিতে কাজ করতে হয়। কাজ করার ইয়েতে আমাদের এই মহিলাদের তো একটু শারীরিক সমস্যা হয়ে গেছে। আমার ওই সমস্যা, ওই পেশার সাথে ইনফেকশন আছে, কিডনির সমস্যা, ডাক্তার তো বললো। বিশ্ববাজারে চিংড়ি আজ হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মুনাফা অর্জনের অন্যতম খাত। কিন্তু যে সকল নারীদের শ্রমের বিনিময়ে এই মুনাফা অর্জন, সেই চিংড়ির কোনো প্রভাবই পড়ে না তাদের প্রতিদিনের খাদ্য সংকটে, বরং তাদের শরীরে বাসা বাঁধতে থাকে নানা ধরনের পানিবাহিত রোগ ও জীবাণু। ছেড়িটা হওয়ার পরে ওই দেখা যাচ্ছে শরীরটা দুর্বল দুর্বল লাগতো খুব, মাথা ঘুরতো, কিছু ভালো লাগতো না। ওই কাজ কাম করতাম, বাইরে কাজ করি, নদী খালে কাজ করি, আমার এই বাঁশের কাজ করি, হাতের কাজ। এবারে ওরম আজ একটু ভালো, আজকে একটু খারাপ লাগে, কালকে একটু খারাপ লাগে, এরকম করতে করতে অতিরিক্ত ওই সাদা সিরাপ ভেঙতো। সাদা সিরাপ যখন ভাঙতে ভাঙতে তখন একটু ডাক্তারের পরামর্শ নিলাম যে আমার তো এইরকম হয়। আর ওই যখন ওই অতিরিক্ত যখন আমার ওইটা হয় তখন হাত পা লেগে আসে, আর এই মাথা ধরে, চোখ বুঝাই আসে, আর হাঁটতে চলতে পারিনি। মানে কিরকম কাজ কাম করতে গেলেও কষ্ট হয়। ডাক্তারের কাছে কি বললাম কি যে এই সমস্যা আমার। আর তখন নিজেরও একটু ভারী ভুরি কাজ করলি তখন এই নিচের দিকে একটু ভারবার দেখা যাচ্ছে। এরকম বইলে বোঝা যায় যে আমার যখন পেট দিকে যখন ঠেলি বেরিয়ে এসেছে, এরকম সমস্যা হতো। তাই আমি দেখে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে, এবার আমাদের ডাক্তারের কাছে গেছি যে ডাক্তার আমার এই সমস্যা হচ্ছে, তা আমি কী করবো। তা ডাক্তার আমার ওষুধ লিখাই দিয়েছে, দিলে আমি সেই ওষুধ খেয়ে আমার আরও বাড়াবাড়ি হচ্ছে। বলে কি ওই জোড়াইলটাও অপারেশন করলি নাই, আর নাই ওটা দেখা দেয় না, কেটে ফেলাতে হবে। এখন আমার তো ভয় করে, আমি অপারেশন হচ্ছে না, যে দেখি ডাক্তারের ওষুধ খেয়ে আমি একটু সুস্থ হতে পারি কিনা। এসব এলাকায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে বেশিরভাগ পুরুষেরই রয়েছে ভীষণ অনাগ্রহ, যে কারণে অধিকাংশ নারী অনেকটা বাধ্য হয়েই দীর্ঘমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে থাকে। কেননা সন্তান জন্ম দেয়া, তাদের লালন পালন এবং আয় উপার্জনে নিজেকে যুক্ত রাখতে প্রতিটি নারীকেই হিমশিম খেতে হয় প্রতি মুহূর্তে। মাসিকের সময় ও যায়, যাওয়ার পরে ওরা তো জানে না, আর আমরা তো বলি না, বললি তো ওরা যাইতে দেবে না। ধরো এই অবস্থায় গেলে তখন অনেকের বলে যে এই অবস্থায় এসে মাছ কাকা শশি এটা অনেক আছে না, এই জন্যই হচ্ছে জাতি দেয় না। তা আমরা তো সেটা বলি না, গরিব মানুষ কী করবো, আমাদের তো পয়সার দরকার, এই জন্য আমরা বলতে পারি না। ওইভাবে কাজ করে আসি, ঘেরে যখন নামি সেই সময় তো পানি তো পচে ওই ছেলা মাছ পচার পানি গন্ধ হয়ে যায়, পচে কালো হয়ে যায়। সেই সব পানিতে আমরা নামি ওই কাজ করি, করলে চুলকোনা হাতে ঘাও হয়। এইসব ঘাওগুলো দেখে তখন ওই স্বামী বলে যে হাতে ঘাও, রান্না বান্না করলে তখন খেতে চায় না দেখে। আর ওর স্বামী বলে যে এই অবস্থা, বলে সাথে থাকলে তখন একটু এমতো করে। স্বামীরা ধরো হচ্ছে অনেক পদ্ধতি আছে, তো সেই সব পদ্ধতি যদি ব্যবহার করতো তাহলে তো মহিলাদের অতটা রিক্সিতে থাকতে হতো না, সেইগুলো তো করে না। আমি যখন ওই পড়ছিলাম তখন তো ক্লিনিকে যেয়ে পড়ছিলাম, ওই সিরিঞ্জি দিয়ে একটু অবশ করছিল, তা আমারও অবশ হয়নি। এবার সিরিঞ্জি দিয়ে দিয়েছে ফুরের ভিতরে, দেওয়ার পরে তো জ্বালা ফিরেছে, একটু রক্ত বের হয়েছে। হওয়ার পরে বাড়ি আসলাম, তখন তো ব্যথা বড়ি দিয়েছিল খাওয়ার জন্য। এবার 2-3 দিন, প্রায় 5 দিন 6 দিন মতন ব্যথা ছিল। তারপরে আস্তে আস্তে ব্যথা নরম হয়ে গেছিল। যার পরে ওই 5 বছর তো কেটে গেছে, যাওয়ার পরে বের করবো, এবার ভয় করতেছে কী করে বের করবো।
এরা দাদারা ডেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। এরা যাইয়ে ওইখান থেকে ব্লেড দিয়ে কেটে বের করে আসতে মাংসের সাথে মানে লেগে গেছে। এরা কত সময় পরে তাই কেটে 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 বের করি, তা লেগেছে যন্ত্রণা হয়েছে। দাদার দিকে মাথা ঘুরে গিয়ে দাদা বলতে আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। এবার ডাক্তার বললো না থাকো। তা দাদা বলতে আমার রক্ত দেখলে তো ভয় করে। এরা সাইডে বসে থাকলো, থাকার পরে তাই বেড টের করে তাই ওষুধপত্র নিয়ে আবার বাড়ি চলে আসলাম। এখানকার মানুষের মধ্যে সঠিক চিকিৎসা বিষয়ে বোঝাপড়ার অভাব তো রয়েছেই, সেই সাথে রয়েছে নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস, যে কারণে কবিরাজ কিংবা হাতুড়ে ডাক্তারের উপর নির্ভর করেই চলছে এদের জীবনযাপন। এখান থেকে 10 কিলোমিটার দূরে যে আমাদের ডাক্তার দেখানো সম্ভব না, এই জন্য আমরা কবিরাজদের সবসময় বিশ্বাস করি। কোনো ভয় পাইলে বা শরীরের কোনো সমস্যা হইলে আমাদের ঝাড়ান কারান করে দিলে, একটু পানি পড়ে দিলে আমরা এই খাই। তাছাড়া আমাদের 10 কিলোমিটার দূরে গিয়ে এত টাকা আমাদের কাছে নাই যে আমরা এত দূর থেকে ওখানে গিয়ে ডাক্তার দেখাই ওষুধ খাবো, সেই টাকা আমাদের কাছে নেই। এই জন্য আমরা কবিরাজকে বেশি বিশ্বাস করি। আমাদের দেখেন হাসপাতাল অনেক দূরে, আমাদের ব্যথা উঠলে হঠাৎ এই রাত্রে ব্যথা উঠছে, আমরা কোথায় যাব? এখান থেকে যে যাইতে যাইতে আমাদের গর্ভবতী মা মারাও যাইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ধাত্রী আছে, উনার দিয়ে ডেলিভারি করাতে হয়। এখন উনি যে ডেলিভারি করাবে, উনি তো আর ডাক্তার না, উনার তো সেরকম প্রশিক্ষণ নেই যে উনি ওটা কিভাবে ডেলিভারি করাবে। এই জন্য উনি উনার নিজের পদ্ধতি, নিজের মেধা দিয়ে উনি মানুষটা ডেলিভারি করায়। এই জন্য ওনারা যেভাবে পদ্ধতি দিয়ে বাচ্চা নর্মালি ডেলিভারি করায়, এই জন্য মহিলাদের যে জরায়ু নাড়ি ছিঁড়ে আসে, এটা হচ্ছে মূলত এটাই কারণ। যৌন জীবনের সুখ এখানে অনেক নারীর কাছেই অসুখের নাম। পানিবাহিত রোগ এবং জরায়ুর নানাবিধ অসুখের কারণে দাম্পত্য জীবন হয়ে উঠেছে কঠিন ও বিষাদময়। পুরুষতান্ত্রিক সমাজে নির্মম এই বাস্তবতা নারীর জন্য যেন এক অকল্পনীয় সংগ্রাম। আমার বিয়ে হয়েছে এই 8 বছর। যখন প্রথমত আমার বিয়ে হয়েছে তখন এরকম ছিল না, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে এই মানে বাসায় হইলাম আর কি। তখন আমার এখনও কিন্তু কোনো রোজগার নেই। তখন আমার স্বামী তখন রোজগার করতো না। আমার বাচ্চা হওয়ার পরে আমার জরায়ুতে অনেক সমস্যা, জরায়ুতে যখন সমস্যা হয়েছে আমার, তখনও সে এগুলোই করতো। তারা বোঝানোর শর্ত সে কখনো এগুলো বুঝতো না, ঠিক আছে? যেহেতু তার কারণে, এগুলোর কারণে সে বাইরে যা আশা করতো, তার বাইরে সম্পর্ক হয়েছে আমার স্বামীর। সে আমার ছেড়ে আর একটা বিয়ে করেছে। যখন এই যে ইমপ্ল্যান্ট ব্যবহার করলাম, সে দেখলো যে আমার শরীরে এই সমস্যা হচ্ছে, আমার নিয়ে সংসার করবে না। মানে আমার একটা মহিলার যদি এতগুলো সমস্যা থাকে, যেটা মেন্স হইলে মেলামেশা করতে গেলে সমস্যা হয়, তারপরে জরায়ুনাড়িতে যেমন তোলপেট ব্যথা করলে বা প্রস্রাবে জ্বালাপোড়া করলে বিভিন্ন রকমের সমস্যা, তখন তো তার নিয়ে সংসার করা যায় না। এই জন্য আমার স্বামী আমার সাথে আরেকটা বিয়ে করেছে। আমার বাচ্চা ছোট, 8 বছর বয়স, তার নিয়ে অনেক কষ্টে আছি। দেখেন তার একটা প্রাইভেটও দিতে পারতেছি না। আমি অনেক বেকার, এই যে বাড়ি বসে আছি, বাবার সংসারে খাই। আমার বাচ্চাটা ঠিক মতো পড়াশোনা খরচ চালাতে পারতেছি না, এক ড্রেস কিনতে পারতেছি না, শুধু আমার নিজের সমস্যার জন্য। যদি আমার শারীরিক কোনো সমস্যা না থাকতো তাহলে আমার স্বামী কিন্তু যাইতো না, আমার সংসার নষ্ট হইতো না। কিন্তু কি করব, আমাদের অর্থ নেই, আমরা কোথায় যাব? শরীরের সমস্যা থাকলে সেগুলো মেনটেন করে আমাদের চলতে হয়। কিন্তু স্বামীরা এগুলো বোঝে না, মহিলাদের সমস্যাগুলো কোনো পুরুষই বুঝতে চায় না। সহজে কিংবা হাতের কাছাকাছি কোনো ধরনের চিকিৎসা সেবা পাবার সুযোগ এখানে নেই বললেই চলে। হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে হলে পাড়ি দিতে হয় অনেকটা পথ। দিনে দিনে অসুস্থতা যখন বাড়তেই থাকে, তখন হাসপাতাল যত দূরেই হোক না কেন, নারীরা বাধ্য হয় চিকিৎসকের শরণাপন্ন হতে। আমাদের এখানে যৌন প্রজনন সমস্যা নিয়ে সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে যে নারীরা আছেন, ওনারাই বেশিরভাগ আসেন এবং এটা আসলে সারা বছর ধরেই আসেন। মাসিকের রাস্তায় যখন কোনো সমস্যা বোধ করে, তখন আসলে ওরা এটা নিয়ে এতটা চিন্তাও করে না এবং স্বাভাবিকভাবে যেটা করে, দেখা গেছে যে বাড়ির আশেপাশে সাধারণত ওরা কবিরাজ বা নিজেদের মতো করে নিজেদের চিকিৎসা নিজেরাই করে। যেটা হয় আলটিমেটলি আমাদের এখানে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেয়া হয়,
তো পরবর্তীতে মেয়েদের আসলে ওইভাবে শিক্ষাগত যোগ্যতাও থাকে না এবং তাদের যে নিজেদের ভয়েস রেজ করার যে একটা পাওয়ার এটা থাকে না। তো যেটা হয় যে সে কখনোই তার মেল পার্টনারকে বলতে পারে না যে তুমি কন্ট্রাসেপটিভ মেথডটা ইউজ করো, লাইক ব্যারিয়ার মেথডটা ইউজ করো। তো সেটা তারা যখন ডিনাই করে, তারা যখন বলে যে না আমরা কন্ডম ব্যবহার করব না, তুমি ওষুধ খাও। তো দেখা যায় যখন দীর্ঘমেয়াদী কন্ট্রাসেপটিভ পিলগুলো মানে জন্ম নিয়ন্ত্রণকরণ যে পিল খাওয়া হয়, এটাতে মেয়েদের বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ পরবর্তীতে দেখা যায়। যেমন কিছুটা হয় আপনার হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় এবং পাশাপাশি হচ্ছে ওবিসিটি মানে মোটা হয়ে যায় পেশেন্ট, ওনার মাসিকেও কিছুটা অনিয়ম তো চলে আসে, কারণ হরমোনাল একটা ইমব্যালেন্স মানে হরমোনের ভারসাম্যহীনতা চলে আসে। প্রজনন সংক্রান্ত নানা রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে নারীরা নিচ্ছে ঝুঁকিপূর্ণ অনেক সিদ্ধান্ত, যেসব সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎকে ফেলে দিচ্ছে আরও বেশি জটিলতায়। প্রথম এইগুলো আমাদের মহিলা যারা তাদের হচ্ছে সাদা ধাতু ভাঙে, তারপরে সাদা ধাতু ভাঙতে ভাঙতে দীর্ঘ সময় ব্লাড ভাঙা শুরু হয়ে যায়, চুলকানিটা বেশি হয়। যখন ব্লাড ভাঙে মাসে দেখা যায় 3-4 বার ব্লাড ভাঙে, ব্লাড ভাঙে। আমরা গ্রামের হাতুড়ি ডাক্তার দেখেই তখন ওষুধ পানি খাই। খাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের যখন আর নির্মল না হয়, বছরকে বছর চলে যাওয়ার পর তো আমরা বড় ডাক্তার দেখে, তারপরে গিয়ে বড় ডাক্তার দেখে আসছি। আমি 3 বছর আগের তো আমার ডাক্তারে অপারেশন হয়ে বলে আমি নিজেই এই অবস্থা, তা আমি অপারেশন হইনি। দীর্ঘ সময় আমি যখন গত বছর আমি লবণ পানিতে একটু বেশি আমি ঘেরে কাজ করেছি, পানিতে ঘন্টাকে ঘন্টা থাকিছি, তখন দেখেছি আমার বেশি এই সমস্যাটা হয়ে। যখনই আবারও ডাক্তারের কাছে গেছি তখন আমার এই মুহূর্তে অপারেশন করা লাগবে, ডাক্তার দেখে গেছি। তো তখন আমার কাছে প্রায় কোনো টাকা নেই, আমি মাত্র 700 টাকা নিয়ে ডাক্তারের কাছে গেছি। তো আমার পরীক্ষা নিরীক্ষায় লাগবে 10-12 হাজার টাকা। আমার ছেলে নিয়ে গেছে, আমি বলতে না অপারেশন হবো না, টাকা পাবো কোন জায়গায়, এখন সমিতিতে টাকা তুলিতে হয়। তো দেখলাম ওই ছেলে একটু শিক্ষিত, আমার ফ্যামিলিতে আমার বাচ্চা ছেলেটা একটু শিক্ষিত, একটু বোঝে সোজে বেশি। ও বললাম না এই অবস্থায় এই অপারেশন না হলে আর পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ওইভাবে আমার তখন ভর্তি করলো, করে আমার ওই সঙ্গে সঙ্গে আমার অপারেশন এতে ঢুকিয়ে দিলে, দিয়ে ছেলেরা টাকা পয়সা জোগাড় করে, ওর আব্বু টাকা পয়সা জোগাড় করে নিতে আমার তখন অপারেশন করেছে। অপারেশন করার পরে আমি 15-20 দিন পরে আমি বিশাল জ্বালা যন্ত্রণা, পেশাবের জ্বালা পোড়া, খুবই আবার অসুস্থ হয়ে গেলাম। গেলে আমার আবারও নিজালে আমার 7,000 টাকা লাগলো আবারও পরীক্ষা নিরীক্ষায়। আর 1 সপ্তাহ আবার ওষুধ দেওয়ার পর সেই ওষুধটা খাইয়ে কিছুদিন ভালো ছিলাম, এখন আবারও আমার সেই জ্বালা যন্ত্রণা সরিয়ে গেছে। এখনই বসে রয়েছি, অনেক সময় একটু হাঁটাহাঁটি করেছি, যন্ত্রণা হচ্ছে। অসুস্থতার মাত্রা যাদের বেড়ে যায় তাদের জন্য প্রয়োজন হয় উন্নত চিকিৎসার। তবে অর্থকষ্টে ভোগা নারীদের অনেকেই ব্যয় মেটানোর ভয়ে চিকিৎসা না নিয়েই দিনের পর দিন সহ্য করতে থাকে শারীরিক যন্ত্রণা। অনেকে আছে আমাদের কাছে নারীরা যে আমাদের জরায়ুর মুখে অনেক জ্বালাপোড়া করে, আমাদের কিছু দেখা গেছে যে রসের মতো বের হচ্ছে, তখন ওরা যদি প্রাথমিকভাবে মানে সবার আগেই চলে আসে তাহলে কিন্তু আমরা অল্পর মধ্যে ট্রিটমেন্ট দিয়ে ওদের সুস্থ করে বাড়ি ওরা যেতে পারে। কিন্তু আসে এমন অবস্থায় যখন আসলে আর ট্রিটমেন্ট দেওয়ারই সুযোগ থাকে না। তো তখন কি করা লাগে, তখন দেখা গেছে ওনাদের জীবন বাঁচানোর জন্য হলেও আলটিমেটলি আমাদের কিছু কিছু ক্ষেত্রে কেস যখন অনেক সিভিয়ার পর্যায়ে চলে যায়, ক্রনিক সার্ভিসাইটিসটা যখন এমন পর্যায়ে যায় যে আমাদের কোনো ওষুধেই আর কাজ করছে না এবং রুগীও আর জরায়ুর যে জ্বালাপোড়া সহ্য করতে পারতেছে না, তখন আলটিমেটলি ওনাদেরকে কিন্তু হিস্টেরেক্টমির দিকে মানে জরায়ু কেটে ফেলার দিকেও মাঝে মধ্যে যাওয়া লাগতে পারে। কিন্তু সবার যে লাগে তা না। যদি কোনো কেস দেখা যাচ্ছে যেটা ওষুধে আসলেই কাজ করতেছে না, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিচ্ছে, সুস্থ হচ্ছে না, তখন আসলে আমাদের ওনাকে পরামর্শ দেওয়া লাগে যে আপনার আসলে জরায়ু কেটে ফেলা প্রয়োজন। জরায়ু বিসর্জন দিয়ে অনেক নারীর জীবন হয়ে উঠছে আরও বেশি কঠিন, আরও বেশি দুর্বিষহ, দুশ্চিন্তায় ভরপুর। এইটাই সবচেয়ে মন খারাপ হয়। এইটা আমার জীবনে আমি এত চলেছি, তাই এইটা অপারেশনের পরে তো আমি খুবই যেন একটা টেনশন। আমি নিজে মনে করি আমার আবার মনে হয় ক্যান্সার হচ্ছে। আমি এত স্বাস্থ্য শরীর ছিলাম, এখন আমার অবস্থা এই।
অথচ আমি পরিবারে কারো জানাই দেই না। আমার পরিবারটাই আমি নিজে হাইল ধরি, সবচেয়ে আমার পরিবারটা আমি নিয়ন্ত্রণ করি বেশি। এটা খুবই মন খারাপ হয়, কারণ এই ক্যান্সারের কথা চিন্তা করি যে ক্যান্সার হলে তো মানুষের বাঁচবে না। তো এটা পরিবারে যদি বলি আমার এই সমস্যা হচ্ছে, তো ওরা তো সবাই ভেঙে পড়বে, যে তাহলে কি হয়ে। এই জন্য আমি নিজেই বলিনি যে যার দিন আমি ইয়ে করতে পারি আমি নিজেই টেকআপ দেবো, যার দিন থাকি। আর আল্লাহ জানে যদি অসুস্থ হয়ে ভাড়া পুড়ি থাকতে ইয়ে করতে হয়, সেটা ওরা বলবে। আমি বলিনি, এখনও বলিনি আমি, কারণ খুবই এই মুহূর্তে আমি এই 15-20 দিনের মতন বেশি আমার জ্বালা যন্ত্রণা হচ্ছে। আগে যাই ভালো ছিল। ভিন্ন মাত্রার এক লড়াই করে চলেছে উপকূলের এই নারীরা, যে লড়াইয়ের শেষ কোথায় হয়তো জানা নেই তাদের। যৌন ও প্রজনন সুস্বাস্থ্য নারীর অন্যতম মৌলিক অধিকার হলেও জলবায়ু সংকট আজ কেড়ে নিয়েছে অনেক নারীরই সেই অধিকার। এ শুধু অবহেলা কিংবা বৈষম্য নয়, নারীর প্রতি এই সমাজ এবং রাষ্ট্রের এক আত্মঘাতী জীর্ণ দৃষ্টিভঙ্গি।